একা গেটম্যানের নির্জন জীবনে হঠাৎ একটা মেয়ে এসে পড়ে। এটা দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত পালানো? নির্জন মরুভূমির ধুলোবালিতে লুকিয়ে আছে একটা ছোট্ট বাড়ি আর রেল লাইন, যেখানে একা একা গেটম্যান রাগুর জীবনে হঠাৎ ট্রেন থেকে লাফিয়ে পড়ে চৈতালি, যে রাগুকে বলে তার পাগল স্বামী জিঞ্জু তাকে মেন্টাল হাসপাতালে ভর্তি করে খুনের পরিকল্পনা করছে। রাগু তাকে আশ্রয় দেয়। রাগুর অতীত হলো তার বউ তাকে ধোঁকা দিয়েছে, ফ্যামিলিকে খুন করে সে পালিয়ে এসেছে এখানে। অন্যদিকে জিঞ্জু এসে বলে চৈতালির আসল নাম শিখা, সে একটা খুনি পাগলা। এবার বলুন তো কে আসলে সত্যি বলছে? রাগুর মেডেলগুলো কি খুনের চিহ্ন? এই মুভির প্রত্যেকটা টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দেবে, একদম মাথা ঘুরিয়ে দিবে। শেষটাতে আপনি চিৎকার করতে বাধ্য হবেন। সিনেমিকাইল ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে সুস্বাগতম। আজকে আমি যে মুভিটা এক্সপ্লেইন করতে যাচ্ছি সেই মুভিটা 2024 সালে মুক্তিপ্রাপ্ত ক্রাইম, সাইকোলজিক্যাল, টান উত্তেজনা আর ভীতিকর টুইস্টে ভরা থ্রিলার গল্প লেভেল ক্রস মুভির বাংলা এক্সপ্লেনেশন। বিশ্বাসঘাতকতার লাইন অস্পষ্ট, খুনের ছায়া সব গ্রাস করে ফেলেছে। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। মুভির শুরুটা হয় একটা নির্জন মরুভূমির মাঝখানে। সেখানে একটা ছোট্ট বাড়ি আছে আর তার পাশ দিয়ে চলে গেছে একটা রেল লাইন। এই বাড়িতে একা থাকে রাগু নামের একটা লোক। রাগু রেলের গেটম্যানের কাজ করে। ট্রেন আসার সময় তার গেট নামিয়ে দেয়। তার সঙ্গী বলতে শুধু একটা গাধা। চারপাশে যত দূর চোখ যায় শুধু বালি আর মরুভূমি, কোনো মানুষজন নেই, এমনকি কোনো প্রাণীও নেই। রাগু এখানে অনেক বছর ধরে একাই থাকে, তাই সে তার গাধার সঙ্গে কথা বলে। এটাই তার একমাত্র সঙ্গী। একদিন রাগু গেট নামিয়ে দেয় আর কিছুক্ষণ পর একটা যাত্রীবাহী ট্রেন আসে। ট্রেনটা চলে যাওয়ার পর রাগু দেখে ট্রেন থেকে কিছু একটা পড়ে গেছে। সে গিয়ে দেখে সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে একটা মেয়ে। রাগু তাকে ফেলে রাখে না, বাড়িতে নিয়ে আসে। কিছুক্ষণ পর মেয়েটির জ্ঞান ফিরে। সে নিজের পরিচয় দেয়, তার নাম চৈতালি। সে বলে সে ট্রেন থেকে হঠাৎ পড়ে গেছে। ট্রেনে সে একা ছিল না, তার স্বামীও ছিল, তাই সে চলে যেতে চায় কারণ তার স্বামী চিন্তা করবে। তখন রাগু মেয়েটিকে বলে যে এখান থেকে এত সহজে যেতে পারবেন না, কারণ এখান থেকে বসতি অনেক 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 দূর, আর আপনি তো আহত হয়ে গেছেন ট্রেন থেকে পড়ে গিয়ে। আমার মনে হয় না যে আপনি যেতে পারবেন। তারপরও চৈতালি বাইরে চলে আসে হেঁটেই বাড়িতে চলে যাওয়ার জন্য, কিন্তু সে বাইরে এসে যা দেখে শুধু বালু আর বালুতে ঘেরা মরুভূমি। যত দূর চোখ যায় শুধু বালি আর বালি, কোনো ধরনের মানুষজন বলতে কিচ্ছু দেখা যায় না। তারপরও চৈতালি হেঁটেই রওনা দেয়। তখন রাজু তার সে গাধাটার কাছে আসে এবং তাকে পানি খেতে দেয়। তাকে বলে শোন, যার যা ইচ্ছা করুক, তাতে আমার কি। এখানে রাজু এই গাধাটার সঙ্গে কথা বলতেছে, কারণটা হলো রাগু এখানে একা একাই অনেক বছর ধরে রয়েছে। যেহেতু রাগু একজন মানুষ আর তার সঙ্গে গাধাটা থাকে, তাই সে কথা বলার জন্য এই গাধাটাকে বেছে নিয়েছে। তাছাড়া তোর কোনো উপায়ও নাই, তাই না? এরপর রাগু যায় পানি আনতে, কারণ তার সেখান থেকে অনেক দূরে গিয়ে পানি আনতে হয়। এদিকে চৈতালি হেঁটেই চলেছে। এদিকে রাগু পানি নিয়ে বাড়ি ফেরার পথে রেল লাইনের উপর বসে পড়ে, আর এদিকে চৈতালি আহত শরীর নিয়ে হেঁটেই চলেছে। যতদূর তার চোখ যাচ্ছে সে শুধু এই বালিতে ঘেরা মরুভূমি দেখছে। চৈতালি এই মরুভূমিতে হাঁটতে হাঁটতে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর সে যখন চোখ খোলে সে আবারও রাগুর বাড়িতেই নিজেকে আবিষ্কার করে। তখন রাগু চৈতালিকে বলে, আমি যখন পানি নিয়ে বাড়ি ফিরছিলাম তখন রাস্তায় আপনাকে অজ্ঞান অবস্থায় দেখে আমি আবারও আমার বাড়িতেই আপনাকে নিয়ে এসেছি। এবার রাগু তার পরিচয় দেয় যে আমি এই রেলগেটেরই গেটম্যান। এইসবের মধ্যেই সন্ধ্যা হয়ে যায়, যার কারণে চৈতালি আর ওই বাড়ি থেকে বের হয় না। তো রাতের বেলায় রাগু তাকে পানি দিয়ে ভিজিয়ে রাখা চাল খেতে দেয়। তো বেশিরভাগ সময় রাগু পানি দিয়ে ভিজিয়ে রাখা চাউলই খায়। তখন রাগু চৈতালিকে বলে যে আশা করি খাবারটা আপনি নষ্ট করবেন না, কারণ এই খাবার আমাকে অনেক দূর হেঁটে গিয়ে বাজার থেকে অনেক কষ্ট করে আনতে হয়। তো আর কি করার, চৈতালিরও অনেক ক্ষুধা পেয়েছিল, তাই সে বাধ্য হয়ে সেই চাউলগুলোই খেয়ে নেয়। আর রাগুকে বলে আমার স্বামীকে আমাকে খুঁজে পাবে এই নির্জন মরুভূমিতে, আর সে জানবেই বা কী করে যে আমি এখানে ট্রেন থেকে পড়ে গেছি। তখন রাগু চৈতালিকে বলে যদি আপনাকে খুঁজতে কেউ না আসে, আপনাকে খুঁজে না পায়, তাহলে আমি অন্য একটা ব্যবস্থা করব। তো রাতের বেলায় রাগু চৈতালিকে তার নিজের চৌকিতে শুইতে দেয় আর সে নিজে ফ্লোরে শুয়ে পড়ে। তখন চৈতালির অনেক ভয় করতেছিল, আর ভয় করাটাই স্বাভাবিক। এরকম নির্জন মরুভূমির মধ্যে একটা ছোট্ট বাড়ি এবং এখানে শুধু তারা দুইজন, তাও একজন অপরিচিত লোকের সঙ্গে, ভয় পাওয়াটাই স্বাভাবিক। তখন ব্যাপারটা রাগু বুঝতে পারে, তাই সে বাইরে চলে আসে। রাগু বাইরে এসে তার গাধার সঙ্গে কথা বলা শুরু করে। রাগু গাধাকে বলে আজকে না আমার অনেক খুশি খুশি লাগতেছে, কারণ আজকে একটা মানুষ এখানে এসেছে, আমার সাথে কথা বলেছে, তাই আমার অনেক খুশি লাগতেছে। এদিকে চৈতালি ঘর থেকে রাগুর আওয়াজ শুনতে পেয়ে যখন বাইরে আসে আর মনে করে যে এখানে কেউ এসেছে যার সাথে রাগু কথা বলছে,
তখন চৈতালি বাইরে এসে দেখে কেউ নাই। তখন রাঘু চৈতালিকে দেখে বলে, আপনি ঘুমিয়ে পড়েন, আমি সিগন্যালের সাথে কথা বলতেছি। তখন আমাদের সাথে চৈতালিও বুঝতে পারে যে রাঘুর যে গাধাটা আছে না, তার নামই সিগন্যাল, বুঝছেন তো। সকালবেলা একটা দুঃস্বপ্ন দেখে চৈতালির ঘুম ভেঙে যায়। এরপর সে বাইরে এসে দেখে রাঘু ছোট্ট একটা ফার্ম থেকে মুরগির ডিম বের করতেছে। তো রাঘু চৈতালিকে দেখে সাথে করে বাড়ির ভেতর নিয়ে আসে আর চৈতালিকে চা বানিয়ে খেতে দেয় এবং অনেক যত্ন করে। আসলে যত্ন করাটাই স্বাভাবিক, কারণ রাঘুর জীবনে এত বছর পরে একটা মেয়ে এসেছে। রাঘুর চিন্তাভাবনায় আসে এবার হয়তো তার লাইফটা সেটেলডই হয়ে যাবে। তখন রাঘু চৈতালিকে বলে যে আপনি আসার পর থেকে না আমার অনেক ভালো লাগতেছে, আমি অন্তত কেউ একজনকে পেয়েছি যার সঙ্গে আমি কথা বলতে পারতেছি। সে আরও বলে, আমি না আপনার কাছ থেকে একটা কথা লুকিয়ে রেখেছি, আর সেটা হলো এই বাড়িতে একটা টেলিফোন আছে, আর এই টেলিফোনে তখনই কল করা হয় যখন এই লাইন দিয়ে কোনো ট্রেন যায়, আর কল করা হয় এই মরুভূমির শেষ মাথায় যে স্টেশন আছে সেখান থেকে। ওই স্টেশন থেকে আমাকে কল করে জানানো হয় কখন গাড়ি আসবে। তো এর পরের বার যখন কল করবে তখন আমি আপনার বিষয়ে স্টেশন মাস্টারকে বলে দিব যে আপনি এখানে আছেন, কেউ খুঁজতে আসলে যেন তাদের খবর দিতে পারে, তারপরে এখান থেকে আপনি চলে যেতে পারবেন বাড়িতে। তো রাজু যখন এসব কথা চৈতালির কাছে বলছিল ঠিক তখনই সেই টেলিফোনটা বেজে ওঠে। তাই রাঘু চৈতালিকে বলে, ট্রেন আসার সময় হয়ে গেছে। ইস, আপনার সাথে কথা বলতে বলতে এই প্রথমবারের মতো আমি ট্রেন আসার সময়টা ভুলে গেছি। তো রাঘুকে সেই স্টেশন মাস্টার ট্রেনের বিষয়ে বলে দেয়। তখন রাঘু যখনই চৈতালির ব্যাপারে স্টেশন মাস্টারকে বলতেই যাবে তখনই চৈতালি এসে কলটা কেটে দেয়। তখন রাঘু চৈতালিকে বলে, আপনি কলটা কেটে দিলেন কেন কথা বলার আগেই? ওহো, আপনি জানেন না এখানে শুধু কল আসে, কিন্তু এখান থেকে স্টেশন মাস্টারকে আমি কল দিতে পারি না। তখন চৈতালি তার কথার কোনো জবাব দেয় না। এরপর ট্রেন যাওয়ার পরে চৈতালি রাঘুকে বলে, আমি ট্রেন থেকে ভুল করে পড়ে যাইনি, আমি নিচ থেকেই ট্রেন থেকে লাফ দিয়েছি আমার স্বামীর হাত থেকে বাঁচার জন্য। আর সঙ্গে সঙ্গে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। চৈতালি একজন সাইকিয়াট্রিস্ট ডাক্তার। তো একদিন তার চেম্বারে একটা ছেলে আসে যার নাম জিঞ্জু খুব টেনশনে ছিল। সে তার বউকে অনেক ভালোবাসতো। জিঞ্জুর বউ একটা দুর্ঘটনায় মারা গেছে, যার কারণে জিঞ্জু এখন কারোর সাথে ওরকম কথা বলে না এবং সে অতিরিক্ত পরিমাণে ডিপ্রেশনে চলে গেছে। এসব কথা জিঞ্জু চৈতালিকে বলে। চৈতালি ডাক্তারি পাশ করার পর প্রথম চেম্বারটা করেছে, আর চেম্বারের প্রথম রুগী এই জিঞ্জু। তো জিঞ্জুর ব্যাপারটা চৈতালি খুব ভালো করে বুঝতে পারে, তাই চৈতালি জিঞ্জুর সাথে বেশ অনেকটা সময় কাটায় যেন জিঞ্জু আগের মতো হয়ে যায়, আবার সে সবার সাথে কথা বলবে, হাসবে। এই চিন্তা করে চৈতালি জিঞ্জুর সাথে সময় কাটায় একসাথে, আর এই জন্যই তাদের দুজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। এক পর্যায়ে জিঞ্জু আবার আগের মতো হয়ে যায় আর চৈতালিকে সে বিয়ের প্রস্তাব দেয় যেন চৈতালি তাকে বিয়ে করে। জিঞ্জু চৈতালিকে বলে, দেখো তুমি যতদিন থেকে আমার সঙ্গে আছো, থাকছো, ঘুরছো, আমাকে সময় দিচ্ছ, এই কারণে আমি আগের মতো সুস্থ হয়ে গেছি, তাই আমার অনেক খুশি লাগতেছে। আমার এই খুশিটা সারা জীবন থাকুক আমার আর তোমার মধ্যে। এতগুলো দিন সময় কাটানোর জন্য ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে জিঞ্জুর কথাগুলো চৈতালি মেনে নেয়, কারণ জিঞ্জুকে চৈতালি পছন্দ করতে শুরু করেছে। এরপর চৈতালি তার ফ্যামিলিকে বলে যে সে জিঞ্জুকে বিয়ে করবে। তো জিঞ্জুর কথা শুনে তার বাড়ির কেউ রাজি হয় না। চৈতালির বাড়ির লোকজন বলে, আরে সে তো একটা পাগল। এই কথা শুনেও চৈতালি কারো কথা শোনে না। যেহেতু চৈতালি জিঞ্জুকে খুব পছন্দ করে, তাই এত সব আপত্তি থাকার পরেও সে জিঞ্জুকে বিয়ে করে নেয়। তো বিয়ের পর তাদের নতুন সংসারটা খুব ভালোই কাটছিল, ভালোই চলছিল। কিছুদিন পরে আবারও ধীরে ধীরে পাগলের মতো আচরণ করতে শুরু করে জিঞ্জু আবারও ডিপ্রেশনে চলে যায় এবং এক পর্যায়ে সে অতিরিক্ত নেশা করতে শুরু করে, আর জিঞ্জু চৈতালিকে ব্যাপকভাবে মারধর করতে শুরু করে। এসব কথা চৈতালি রাঘুকে বলতেছিল। দৃশ্য আবারও বর্তমানে আসে। চৈতালি অনেক কান্না করছিল, যার কারণে চৈতালি ওয়াশরুমে চলে যায়। চৈতালির হাত পায়ে অনেক আঘাতের চিহ্ন ছিল ট্রেন থেকে পড়ে যাওয়ার কারণে। এই জন্য রাঘু ঘরের ভেতরে ওষুধ খোঁজার জন্য যায়। রাঘু যখন ঘরের ভিতরে গিয়ে জানলার পাশে ওষুধ খুঁজতেছিল তখন সে ওয়াশরুমের দিকে তাকায়। তখন দেখে চৈতালি গোসল করতেছে। আর বুঝতেই পারছেন, অনেক বছর পর রাঘু একটা মেয়েকে পেয়েছে, তাই তার মনে একটু উল্টাপাল্টা চিন্তাও আসবে। এটাই স্বাভাবিক এই সময়ের জন্য, তাই না? তো এরপর রাঘু বাইরে এসে ওয়াশরুমের পাশে এসে দাঁড়ায় এবং আরও ভালো করে দেখতে থাকে। তখন রাঘু দেখে চৈতালির পিঠে আঘাতের চিহ্ন, আর ঠিক তখনই চৈতালি ভেতর থেকে গামছা চায়। তো রাঘু তখন গামছাটা দিয়ে দেয়। তখন চৈতালি রাঘুকে বলে, আমার পরার মতো কাপড় এখানে পাওয়া যাবে? তখন রাঘু ভিতরে এসে তার জামা কাপড়ের ভেতর থেকে সবচেয়ে ভালো কাপড়টা চৈতালিকে বের করে দেয়। এরপর রাঘু তার সবচেয়ে ভালো জামা কাপড়গুলো বের করে পরে নেয়, কারণ বুঝতেই তো পারছেন রাঘুর মনে অন্যরকম একটা ফিলিং কাজ করছে, আর করবে, এটাই স্বাভাবিক, তাই না? আপনার কি মনে হয় জানাবেন। এরপর চৈতালি গোসল শেষ করে ঘরে এসে তার পরিবার সম্পর্কে জানতে চায়। তখন রাঘু তার পরিবারের বিষয়ে চৈতালির কাছে বলতে শুরু করে। রাঘু বলে, আমার মা ছিল, অনেক আগেই মারা গেছে, আর আমি এখানে
এই মরুভূমির ভিতরে একাকী এই বাড়িতে প্রায় 10 বছর থেকে বাস করছি। তখন চৈতালি বলে, ওরে বাবা, 10 বছর, এত বছর কিভাবে রয়েছেন এখানে? তখন রাঘু বলে, আরে কি যে বলেন, এখানে 10 বছর আর 1 বছর সমান কথা। এখানে সব কিছু একই রকম, কখন যে কোন দিক দিয়ে সময় চলে যায় টেরই পাওয়া যায় না। এরপর চৈতালি রাঘুকে বলে, তাহলে আপনি এখানে সারা দিন কি করেন? তখন রাঘু বলে, সকালের দিকে ট্রেন আসে আবার চলে যায়, এবং লাস্টের দিকে একটা ট্রেন আসে বিকেলবেলা। এই লাইন দিয়ে 2-3টে ট্রেন যায়, আর তখন আমি গেটগুলোকে নামাই দেই, আর এটাই আমার কাজ। তাছাড়া সারাদিন আমি তেমন কোনো কাজই করি না। পাশে একটা ক্ষেতে সবজি চাষ করি, আর আমার কয়েকটা মুরগি রয়েছে আর কয়েকটা ছাগল রয়েছে, যে কারণে আমার এখানে ডিমের অভাব হয় না। আমার যে মুরগিগুলো আছে ওগুলো প্রায় প্রতিদিনই ডিম পারে। কথা বলতে বলতে রাঘু চৈতালিকে একটা মলম দেয়, সেটা লাগিয়ে নিতে বলে। চৈতালি তখন রাঘুর কাছে হলুদ চায় আর বলে, হলুদ লাগালে নাকি দ্রুত ভালো হয়ে যাবে। তারপর রাঘু চৈতালিকে বলে, আপনি এখানে যত পারেন তত গোসল করতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে বুঝছেন তো রাঘুর চিন্তা ভাবনাটা, ব্যাটার মনে ফিলিংটা একেবারে সেই লেভেলের। এরপর চৈতালি রাঘুকে বলে, আপনি কি বিয়ে করেননি? তখন রাঘু বলে, আমার মা যখন ছিল তখন সে আমাকে অনেকবার বলেছে, রাঘু বিয়ে কর, বিয়ে কর। মা আরও বলতো, আমি যখন থাকবো না তখন তুই বুঝতে পারবি যে জীবনটা কতটা নিঃসঙ্গ। তবে আমার বিয়ে হওয়ার আগেই মা মারা যায়, আর আমার মা যেটা বলে গেছে সেটাই সত্যি হয়েছে। আমি সত্যি একা হয়ে গেছি। তখন চৈতালি রাঘুকে সান্ত্বনা দিয়ে বলে, আরে আপনি ভালোই আছেন বিয়ে না করে, জীবনটা কত সুখে কাটাচ্ছেন। তখন রাঘু বলে, আরে বিয়ে না করে কি সুখে থাকা যায়? কিন্তু একটা জিনিস। তখন চৈতালি রাঘুকে জিজ্ঞাসা করে, কি একটা জিনিস? এ বিষয়ে রাঘু আর কি বলবে, চৈতালি সেটা নিয়ে আর কোনো চিন্তাই করে না, কথাও বলে না। এরপর চৈতালি যখন জানালা খুলতেছিল তখন রাঘু জিজ্ঞাসা করে, আপনার পিঠে ওইটা কিসের দাগ? চৈতালি অবাক হয়ে বলে, ওইটা আপনি কখন দেখলেন? তখন রাঘু বলে, ওই যে আপনি জানালা খুলতে গেলেন তখন দেখেছি। তখন চৈতালি বলে, আমি তখন শার্ট পরে রয়েছি, শার্টের উপর দিয়ে কীভাবে দেখতে পেলেন? চৈতালি তো ভালো করেই বুঝে গেছে যে তার পেছনে দাগ রয়েছে। আর এটা রাঘু কখন দেখেছে এই নিয়ে চৈতালি রাঘুকে আর কিচ্ছু জিজ্ঞেস করে না, কিচ্ছু বলে না। তখন সেই দাগ কিভাবে হয় তা বলতে শুরু করে চৈতালি। এই দাগ হয়েছে বেশ কিছুদিন আগে। জিঞ্জু একদিন আমাকে খুব খারাপভাবে মেরেছিল, তখন এই দাগটা হয়েছে। আর আমি চাইলেও জিঞ্জুকে ডিভোর্স দিতে পারিনি, কেন জানি ডিভোর্স দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না। জিঞ্জুকে আমি অনেক ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু ধীরে ধীরে জিঞ্জুর পাগলামি আরও বেড়ে যায়, যার কারণে আমি জিঞ্জুকে মেন্টাল হাসপাতালে ভর্তি করে দিই। কিন্তু জিঞ্জু মেন্টাল হাসপাতালে আরও বেশি ভায়োলেন্স হয়ে যায়। তো আমি যখন বাড়িতে জিঞ্জুর একটা ডায়েরি পড়তেছিলাম তখন আমি জানতে পারি জিঞ্জুর যে প্রথম বউ ছিল ওই বউ কোনো দুর্ঘটনায় মরেনি, জিঞ্জু তাকে মেরে ফেলেছে। আর যখন আমি ডায়েরিটা পড়তেছিলাম ঠিক তখনই জিঞ্জু হাসপাতাল থেকে পালিয়ে চলে আসে আর আমাকে ডায়েরি পড়তে দেখে ফেলে। তখন জিঞ্জু আমাকে বলে যে, যেহেতু তুমি সব কিছু জেনেই গেছো তাহলে এটাও জেনে নাও যে আমার প্রথম স্ত্রীকে আমি কেন মেরেছিলাম। আমার প্রথম স্ত্রী আমাকে শুধু পাগল পাগল বলতো, যার কারণে আমার প্রথম স্ত্রীকে আমি মেরে ফেলেছি, আর এটা আমি ডায়েরিতে লিখে রেখেছি। আর এটা শুনে চৈতালি বুঝতে পারে তার জীবন এখন হুমকির মধ্যে। অন্যদিকে জিঞ্জু ভালো করেই জানতো যে সে মেন্টাল হাসপাতাল থেকে পালিয়ে এসেছে, ওই হাসপাতালে পুলিশ তাকে ধরতে আসবে, যার কারণে জিঞ্জু আমাকে রেল স্টেশনে নিয়ে এসে একটা ট্রেনে করে আমাকে অনেক দূরে নিয়ে যাচ্ছিল। তখন আমি জিঞ্জুকে ওয়াশরুমের বাহানা দিই আর ট্রেন থেকে লাফ দিয়ে পড়ে যাই। এখানে আসলে ট্রেন থেকে আমি ইচ্ছাকৃতভাবেই লাফ দিয়েছিলাম জিঞ্জুর হাত থেকে বাঁচার জন্য। দৃশ্য আবারও বর্তমানে আসে। তখন চৈতালি রাঘুকে বলে, আমি আমার মতো করে জীবনযাপন করতে চাই, আর আমি এও জানি যে জিঞ্জু আমাকে খুঁজে পাইলে সে আমাকে মেরে ফেলবে। তখন রাঘু চৈতালিকে বলে, আমরা দুজনই একই নৌকার মাঝি। আপনি আপনার ইচ্ছার বিরুদ্ধে ওই পাগলকে বিয়ে করেছিলেন, আর আমার মা আমাকে বিয়ে করতে বলেছিল, কিন্তু আমি বিয়ে করিনি। শোনেন, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখানে আপনাকে কেউ খুঁজে পাবে না, আমরা যদি ইচ্ছা না করি। তখন রাঘু চৈতালিকে সান্ত্বনা দিয়ে বুকে জড়িয়ে ধরে। তো রাঘুর এই কথায় চৈতালি মনে মনে ব্যাপক সাহস পায়। যেহেতু চৈতালি এখানে সেফ থাকবে তাই চৈতালি এখানে নিজের থাকার মতো মানসিকতা তৈরি করে ফেলে। চৈতালি রান্নার জন্য প্রস্তুতি শুরু করে। ঠিক তখনই টেলিফোনটা বেজে ওঠে আর টেলিফোনের ওপার থেকে বলে, এখনই ট্রেন আসতেছে, রেডি হও। তখন রাঘু তার ইউনিফর্ম পরে নেয়। চৈতালি খেয়াল করে রাঘুর ইউনিফর্মে অনেকগুলো মেডেল লাগানো। তখন চৈতালি বলে, আরে আপনি অনেক ভালো ভালো কাজ করেছেন তাই না? তাই মনে হয় এই মেডেলগুলো পুরস্কার পেয়েছেন তাই না? রাঘু তখন এই কথাগুলোর উত্তর না দিয়ে সোজা গেটে চলে যায় এবং চৈতালি আবার রান্নায় ব্যস্ত হয়ে যায়। চৈতালি যখন ঘর পরিষ্কার করছিল তখন সেখানে একটা ছোট্ট বাক্স পড়ে যায়, আর ওই বাক্সের ভেতর অনেকগুলো ছেঁড়া খবরের কাগজ ছিল। তখন চৈতালি সব কাগজের পেপারগুলোকে এক জায়গা করে দেখে এগুলো একটা খুনের বিষয়ে লেখা, আর ওই খুনি আর কেউ না, রাঘু, যে তার নিজের ফ্যামিলিকেই ভয়ঙ্করভাবে মেরে ফেলেছে। খবরের কাগজে যে লোকটার ছবি আছে এবং রাঘুর এনআইডিতে যে ছবি আছে, এই দুটো যখন চৈতালি মিলিয়ে দেখে তখন সে দেখে দুজন ব্যক্তি আসলে একই। আসলে খুনটা রাঘুই করেছে, সে তার নিজের ফ্যামিলিকেই মেরে ফেলেছে, তাই পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। এসব দেখে চৈতালি তখন ব্যাপকভাবে ভয় পেয়ে যায়। চৈতালি চিন্তা করে সে এখন কোথায় আছে,
সে পাক্কা একটা খুনির কাছে রয়েছে আর তার জীবন কতটা ঝুঁকির মধ্যে রয়েছে। অন্যদিকে রাঘু ট্রেন চলে যাওয়ার পর আবার ঘরের দিকে আসতেছিল আর তখনই চৈতালি সেটা বুঝতে পারে। আবার এদিকে খবরের কাগজগুলো এখনও ছিটানো রয়েছে। তখন সে অনেক তাড়াহুড়ো করে খবরের কাগজগুলো লুকিয়ে ফেলে আর এদিকে রাঘু ঘরের ভিতর চলে আসে। ঘরের ভিতর আসলে সব কিছু স্বাভাবিক দেখে। তো রাঘু যখন চৈতালির কাছে চলে আসে তখন সে বুঝতে পারে চৈতালি তাকে দেখে অনেক ভয় পাচ্ছে, কিন্তু কেন ভয় পাচ্ছে সেটা রাঘু বুঝতে পারে না। তখন রাঘু দেখে একটা খবরের কাগজের ছেঁড়া টুকরা পড়ে আছে আর এই কাগজগুলোই রাঘু লুকিয়ে রেখেছিল। এটা দেখে রাঘু বুঝতে পারে চৈতালির ভয় পাওয়ার কারণটা আসলে কি। এরপর রাঘু যখন চৈতালির দিকে তাকায় তখন দেখে চৈতালির হাতে একটা ছুরি, আর সেই ছুরি সে এখনই রাঘুর পেটে ঢুকে দিবে, এরকম একটা অবস্থা। তখন রাঘু চৈতালিকে বলে, তুমি ভয় পেও না, আমি তোমাকে সব কিছু খুলে বলছি, আগে তুমি ছুরিটা রেখে দাও। কিন্তু চৈতালি ছুরিটা রাখে না, কারণ সে তো ভয় পেয়েছে। তখন রাঘু ছুরিটা কেড়ে নিয়ে ফেলে দেয়। তখন রাঘু তার ফ্যামিলিকে কিভাবে মেরেছে সেটা বলতে শুরু করে আর আমাদেরকে আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। রাঘু বলে, আমরা গ্রামে থাকতাম, আমার মা অনেক জোর করতো আমাকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি একটা মেয়েকে ভালোবাসতাম। ওই মেয়েটা আমাকে ধোকা দিয়ে একটা বড়লোক ছেলের সাথে বিয়ে করে ফেলে, যার কারণে আমার আর বিয়ে করার কোনো ইচ্ছাই থাকে না। কিন্তু আমার মা অনেক জোর করে, যার কারণে একটা মেয়েকে দেখতে যায়। আর ওই মেয়েকে আমার সব বিষয়ে বলেছিলাম যে আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে অনেক বড় ধোকা দিয়েছে। এরপর আমি ওই মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি কাউকে ভালোবাসো? তখন সে মেয়ে বলেছিল আমি কাউকে ভালোবাসি না। তখন আমরা দুজনকে পছন্দ করে বিয়ে করে ফেলি। আমাদের সংসারটা খুব ভালোই চলছিল, অনেক সুখী ছিলাম আমরা। কয়েক বছর পরে আমার মা মারা যায়। আমি কৃষির কাজ করতাম আমাদের নিজেদের জমিতে। যেহেতু আমি একাই কাজ করতাম তাই আমার একটু কষ্ট হতো। আমার এই কষ্ট দেখে আমার বউ তার একটা চাচাতো ভাইকে নিয়ে আসে, আর আমার বউয়ের চাচাতো ভাইটা আমাকে ভালোই সাহায্য করত। সব মিলে আমাদের দিনগুলো খুব ভালোই যাচ্ছিল। এরপর কয়েক বছর পরে আমাদের একটা ছেলে হয়, তখন আমাদের আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায়। তারপর 2 বছর পর আমাদের একটা মেয়ে হয়, তবে সেইবার আমাদের ফসল অনেকটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি অনেক চিন্তিত ছিলাম। তাই আমি তখন ডাক্তারের কাছে যাই আর বলি আমাদের অলরেডি 2টা বাচ্চা আছে, আর নিতে চাই না, কারণ আমাদের আর্থিক অবস্থা এখন অনেক খারাপ হয়ে গেছে। আমি এই বিষয়ে আমার বউকে বলেছি, কিন্তু সে রাজি হয় না, তাই আমি একাই চলে এসেছি। তখন ডাক্তার চেক করে বলে যে আপনি বাচ্চা কি নেবেন, আপনার তো জীবনে বাচ্চাই হবে না, আপনার ভিতরে সমস্যা রয়েছে। এই কথাটা ডাক্তারের মুখ থেকে শোনার পর আমার পায়ের তলার থেকে মাটি সরে যায়, কারণ আমাদের 2টা বাচ্চা রয়েছে। আমি যদি বাচ্চা নিতেই না পারি তাহলে সেই বাচ্চা 2টা কিভাবে হলো? তাহলে ওই দুইটা বাচ্চা কার? আমাদের বাড়িতে পুরুষ মানুষ বলতে আমি আর আমার বউয়ের চাচাতো ভাই ছাড়া আর কেউ নেই। তো এই কথা শুনে আমি যখন বাড়ি ফিরে যাই, বাড়ি গিয়ে দেখতে পাই আমার বউ আর তার চাচাতো ভাই আরএনসি করতেছে। তো এটা দেখে আমি এতটাই ভেঙে পড়ি আর এতটাই কষ্ট পাই। এর মানে তাহলে আমার বউ আমার মাকে মেরে ফেলেছে যাতে তার চাচাতো ভাইকে এই বাড়িতে খুব সহজে আনতে পারে। আর তার ভালোবাসা যদি চাচাতো ভাই, তাহলে তো খুব সুখেই থাকতে পারবে এখানে। তার মানে 2টা বাচ্চা যে হয়েছে, আমি যাদেরকে আমার নিজের সন্তান ভাবতাম তারা আমার নিজের বাচ্চা না। তখন আমার মনে হয় আমি আরও অনেক বড় একটা ধোঁকা খেয়েছি। আমার আপন বলতে এই দুনিয়াতে আর কেউ নেই। আমার মা ছিল, তাকে ওরা মেরে ফেলেছে। আর এই বাচ্চা টাচ্চা কেউ তো আমার আপন না। তখন আমি ওই 4 জনকেই মেরে ফেলি, আমার বউকে, আমার বউয়ের চাচাতো ভাই আর তাদের 2টো বাচ্চাকে মেরে ফেলি। এরপর ওখান থেকে আমি পালিয়ে আসি। আমি ভয়ে ভয়ে থাকতাম আর রাতে রাতে বের হতাম এবং দিনের বেলায় লুকিয়ে থাকতাম যাতে পুলিশ আমাকে খুঁজে না পায়। আমার মনে হয় কতদিন আমি আর এভাবে পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াবো। আর ঠিক তখনই আমি এই জায়গায় সন্ধান পাই আর এখানে চলে আসি। এই জায়গাতে আমি আসার আগে আমার দুঃসম্পর্কের চাচা থাকতো, আর ওই চাচার মাধ্যমে আমি এখানে চলে আসি। আর তখন আমি এখানে থাকতে শুরু করি, কিন্তু দুর্ঘটনাবশত আমার চাচা কিছুদিন পর মারা যায় আর আমি এখানে পার্মানেন্টলি থেকে যাই। আর আমার ওই চাচাকে আমি ওইখানে কবর দিয়ে রেখেছি। আর আমার চাচা কিন্তু আগে জানতোই না যে আমি খুন করে এখানে আশ্রয় নিয়েছি। তখন রাঘু চৈতালিকে বলে, আচ্ছা তুমি বলো সেই পরিস্থিতিতে আমি কি করতে পারি? যা দেখেছি তাতে কি কারো মাথা ঠিক থাকে? তুমি বলো, ওইটা কি কোনো ভুল ছিল? রাঘুর কথা শুনে চৈতালি ব্যাপারটা বুঝতে পারে, তার তো এরকম কোনো ভুল দেখতে পাচ্ছে না সে। তখন আবার চৈতালি রাঘুর সাথে কথা বলতে শুরু করে। তখন তাদের দুজনের সম্পর্ক আবারও স্বাভাবিক হয়ে যায়। তারা দুজনের সাথে কথা বলতে শুরু করে। এরপর রান্নার কাজে পানি কম পড়ে যায়। তখন রাঘু চৈতালিকে বলে, আপনি রান্না করেন, আমি গিয়ে পানি নিয়ে আসছি। তখন চৈতালি রাঘুকে বলে, এখন থেকে আর আপনাকে একা একা কাজ করতে হবে না, আমি আপনাকে হেল্প করব সব সময়। আমি নিজে গিয়ে পানি আনতেছি, আপনি বাড়িতে থাকেন। এই ব্যাপারটা আবার রাঘুর অনেক ভালো লাগে যে তার বিষয়ে কেউ ভাবতেছে। তখন রাঘু চৈতালিকে বলে, ওই যে পাহাড়টা রয়েছে ওই পাশে একটা গ্রাম আছে, আর ওইখানেই একটা কুয়া আছে, ওখান থেকে আমি পানি আনি। ওই গ্রামে অনেক মানুষ বসবাস করতো, কিন্তু অদ্ভুতভাবে একদিন রাতে পুরো গ্রামের মানুষ গায়েব হয়ে যায়। আসলে গ্রাম ছেড়ে সবাই রাতের বেলায় চলে গেছিল, আর এর কারণটা হলো ওই গ্রামে নাকি উল্টোভাবে একটা ভূত ঘুরে বেড়ায়।
তাই দেখে সবাইও গ্রাম ছেড়ে চলে যায়। তখন চৈতালি রাগুর এসব কথা শুনে বলে, আরে আমি সব ভূত পেতে বিশ্বাস করি না। তখন চৈতালি চলে যায় পানি আনার জন্য, আর রাগু ঘরের ভিতর চলে আসে। রাগু শুয়েই ছিল, তখন বুঝতে পারে বাড়ির বাইরে কেউ একজন এসেছে। রাগু যখন বাইরে আসে তখন দেখে একটা লোক এসেছে। তো ওই লোকটা রাগুকে জিজ্ঞাসা করে যে আপনি কি এখানে কাউকে দেখেছেন? রাগু বলে, না, আমি কাউকে দেখিনি। আর লোকটা বলে, আমি দেখেছি, এদিক দিয়ে ট্রেন যাওয়ার সময় ট্রেন থেকে একজন লাফিয়ে পড়ে হারিয়ে গেছে। প্লিজ আপনি যদি তাকে দেখে থাকেন তাহলে বলুন প্লিজ। সে অনেক অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তো লোকটির কথা শুনে রাগু বলে, এখানে কেউ আসেনি, আর কেউ এখানে নাই, আপনি এখান থেকে দয়া করে চলে যান। তো রাগুর কথা শুনে লোকটি বলে, আমি যখন দ্বিতীয়বার ট্রেন দিয়ে গিয়েছি তখন আমি এখানে একজনকে দেখেছি। এই কথা শুনে রাগু রেগে গিয়ে বলে, আমি বলতেছি তো এখানে কেউ আসেনি বা কোনো মেয়েও আসেনি। তখন ওই কথা শুনে ওই লোকটি বলে, আমি আবার কখন বললাম যে আমার যা হারিয়ে গেছে সে একটা মেয়ে? আমরা তো বুঝতেই পারছি যে এই লোকটা কাকে খুঁজতে এসেছে। সেই সাথে রাগু বুঝে গেছে আসলে এই লোকটাই হলো জিঞ্জু। এটা রাগু বুঝতে পেরেছে, তাই জিঞ্জুর হাত থেকে চৈতালিকে বাঁচাতেই রাগু এইসব কথা বলছে। তখন জিঞ্জু রাগুকে মারতে শুরু করে। মারামারি এক পর্যায়ে জিঞ্জু রাগুকে বলে, আপনি যদি দেখে থাকেন বা আপনার কাছে থাকে দয়া করে আমাকে বলেন, কারণ সে অনেক অসুস্থ, ওকে আমি হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম ট্রেনে করে, সুযোগ বুঝে সে পালিয়ে গেছে। তখন জিঞ্জু ফ্ল্যাশব্যাকে চলে যায় আর বলে, এই মেয়েটি হলো আমার একটা রোগী, আমি বললাম সাইকিয়াট্রিস্ট ডাক্তার। ওই মেয়েটি ভয়ঙ্কর রকমের পাগলা, দেখে তো মনে হয় না যে তার ভিতরে কোনো রোগ বা সে পাগল টাইপের, কিন্তু তার মাথায় যখন পাগলামি উঠে যায় তখন তাকে কন্ট্রোল করা একদম মুশকিল হয়ে পড়ে। তার উপরে সে নেশা করে, আর সে এতটাই ভয়ঙ্কর সে কাউকে খুনও করতে পারে। তো সে একদিন আমার চেম্বারে আসে আর তার বিষয়ে আমাকে বলে যে সে অনেক ডিপ্রেশনে রয়েছে, আবার সে একটু পাগলামিও করে। তো এই বিষয়টা আমি আবার ভালো করে বুঝতে পারি যে তার ভিতরে কী চলতেছে। আর সেই সময় আমি প্রথম ডাক্তারি পাশ করে বের হয়েছি, আর প্রথমেই এইরকম একটা রোগী পেয়েছি, যার জন্য আমি ওই রোগীকে অনেকটা সময় দিতে শুরু করি। সেও আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে। তো সে একদিন আমাকে প্রপোজ করে বিয়ে করার জন্য, আর আমিও তাকে পছন্দ করে ফেলেছিলাম এতদিন সময় কাটানোর কারণে। তো তখন আমি রাজি হয়ে যাই, তো আমাদের বিয়েটাও হয়ে যায়। আমাদের সময় ভালোই কাটছিল, কিন্তু সে ধীরে ধীরে পাগলামি শুরু করে দেয় এবং আবার নেশা শুরু করে। তো সে যখন নেশার জিনিস না পেত আবারও ভায়োলেন্স হয়ে যেত, যার কারণে মেয়েটাকে একটা মেন্টাল হাসপাতালে ভর্তি করে দেয়। কিন্তু দুর্ঘটনাবশত ওইখানে একটা মানুষকে সে মেরে ফেলে। তাই আমি জানতাম যে আমার বউকে পুলিশ ধরে নিয়ে যাবে, তাই আমি তাকে ওই ট্রেনে করে অনেক দূরে নিয়ে যাচ্ছিলাম আমার একটা বন্ধুর হাসপাতালে, ওখানে আমি ট্রিটমেন্টের ব্যবস্থা করতে। কিন্তু ভুলবশত আমাকে ওখানে রেখেই ট্রেন থেকে পালিয়ে যায়। তো জিঞ্জু রাগুকে বলে, প্লিজ ভাইয়া আপনি যদি ওকে পেয়ে থাকেন তাহলে আমার হাতে তুলে দেন, আমি ওকে খুব ভালোবাসি, আমি ওকে সুস্থ করে তুলতে চাই। আর আপনি যদি ওকে পেয়ে থাকেন তাহলে আপনার জীবনে অনেক বিপদ রয়েছে, তার থেকে ভালো আমার হাতেই তাকে তুলে দেন। আপনি যদি তাকে পেয়ে থাকেন তাহলে সে আপনাকে অন্য কোনো গল্প শুনেছে, তাই না? আর ওই গল্পটা আপনি বিশ্বাসও করেছেন। এখন রাগু পড়ে যায় মহা ধাঁধায়, সে এখন কি করবে, কার কথা বিশ্বাস করবে? তখন রাগু চৈতালির কথাই বিশ্বাস করে। হয়তো চৈতালি ভুল, নাহলে সঠিক, যাই হোক চৈতালিকে বাঁচানোর জন্য রাগু জিঞ্জুকে বলে, আপনি এখান থেকে চলে যান। এই কথা বলে রাগু ঘরের ভেতরে চলে আসলে জিঞ্জু পানি খাওয়ার বাহানা করে ঘরের ভেতরে চলে আসে, আর এসে দেখে এখানে একটা মেয়ের জামা কাপড় রয়েছে। তখন তো সে বুঝেই যায় এখানে কোনো না কোনো মেয়ে আছেই। রাগু তাকে মিথ্যা কথা বলতেছে যে এখানে কোনো মেয়েই আসেনি। তখন রাগুকে আবারও ইচ্ছামতো মারতে শুরু করে। এই ফাঁকে রাগু মার খেতে খেতে একটা রড দিয়ে জিঞ্জুর পায়ে মেরে দেয়, আর জিঞ্জুর নিচে পড়ে যায় আর জোরে চিৎকার করে শিখা বলে ডাকে। তখন রাগু বলে, আপনি শিখা বলে কাকে ডাকছেন? তো তখন জিঞ্জু বলে, আপনার কাছে যে মেয়েটা রয়েছে ওই কী পরিচয় দিয়েছে, ওর কী নাম বলেছে? রাগু তখন বলে, সে আমাকে চৈতালি নাম বলেছে। আর তখন জিঞ্জু বলে, আরে চৈতালি তো তার নাম, যাকে সে ওই মেন্টাল হাসপাতালে মেরে ফেলেছে, আর আপনার কাছে যে আছে ওই মেয়েটার নাম হলো শিখা। এসব কথা শুনে রাগুর মাথায় কাজ করা বন্ধ করে দেয়। দুইজন যে কথাগুলো বলতেছে ঠিক আছে, কিন্তু মিথ্যা কে বলতেছে রাগু কিছুই বুঝতে পারে না। অন্যদিকে চৈতালি ওই গ্রাম থেকে যখন পানি নিয়ে ফিরতেছিল তখন তাকে দূর থেকে উল্টোভাবে কেউ দেখতেছে। এটা চৈতালি কেন জানি অনুভব করতে পারে। ঠিক তখনই চৈতালির সামনে রাগু চলে আসে, আর রাগু এসেই চৈতালিকে শিখা বলে ডাকতেই চৈতালি ভয় পেয়ে যায় আর বুঝে যায় যে নিশ্চয় এখানে জিঞ্জু চলে এসেছে, না হলে এই নামটা কিভাবে জানলো রাগু? তখন রাগু চৈতালিকে বলে, তুমিও আমাকে ধোঁকা দিলে, এত সুন্দর করে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা কেন বললে? তখন চৈতালি রাগুকে বিশ্বাস করানোর জন্য বলে, আমি তোমাকে একটাও মিথ্যা বলিনি। আর শিখার কথা বলছো না, সে ওই জিঞ্জুরি প্রথম স্ত্রী ছিল যাকে সে মেরে ফেলেছে। কন এখন কার কথা বিশ্বাস করবেন? আচ্ছা কমেন্টে জানাতে পারেন কার কথা আপনি বিশ্বাস করবেন। রাজু বেচারা একদম নাজেহাল অবস্থায় পড়ে যায়। সে এখন জিঞ্জুর কথা বিশ্বাস করবে নাকি শিখা মানে চৈতালির কথা বিশ্বাস করবে কিছুই বুঝতে পারে না।
তখন রাঘু চৈতালিকে বলে যে আমি আর কাউকেই ভরসা করতে পারছি না। তখন আবার চৈতালি রাঘুকে বলে আচ্ছা বাদ দাও, তোমাকে ভরসা করতে হবে না, বিশ্বাস করতে হবে। আমাকে তুমি বিশ্বাস করতে পারলে না? ও যখন আমাকে এখান থেকে নিয়ে যাবে আমাকে মেরে ফেলবে, আমাকে মেরেই ফেলুক, তাতে তোমার সমস্যা কি? আমি ভেবেছিলাম যে এইখানে আমি সুরক্ষিত থাকবো, আমার মতন করে আমি জীবনযাপন করব, কিন্তু আমার কপালেই তো নাই আমার মতন করে জীবনযাপন করার। চৈতালি রাঘুকে বলে আমি তোমাকে প্রমাণ করে দিয়ে যাব যে আমি পাগল না, ও পাগল। আমি পুলিশকে ফোন করে দিব, আর পুলিশ এসে যখন জিঞ্জুকে ধরে নিয়ে যাবে তখন তুমি বিশ্বাস করতে পারবে যে আমি ভুল ছিলাম না, আমি সঠিক ছিলাম। তো এই কথা শুনে রাঘু ভয় পেয়ে যায়, কারণ এখানে যদি পুলিশ আসে তাহলে তো রাঘুকেও ধরে নিয়ে যাবে, কারণ রাঘুকে তো অনেক দিন থেকেই পুলিশ খুঁজতেছে, সে তো তার নিজের ফ্যামিলিকেই মেরে ফেলেছে। তখন চৈতালি বলে ও আচ্ছা, পুলিশ আসলে তো তোমাকে ধরে নিয়ে যাবে আর তুমি ফেঁসে যাবে, তুমি শুধু নিজেরটাই দেখলে, আমারটা দেখলে না। এই কথা বলে এখান থেকে চলে যাচ্ছিল চৈতালি, তখন আমরা দেখি পাশেই একটা কঙ্কাল পড়ে আছে, আর এই কঙ্কালটা কোনো এক প্রাণীর, মানে গাধাটা মারা গেছে। যেহেতু রাঘু এখানে একা থাকে তাই তার হ্যালুসিনেশন হতে শুরু করেছিল, তাই সে সবসময় গাধাটাকে জীবিত মনে করত। এই জন্য চৈতালি কখনও গাধাটাকে দেখেনি। অন্যদিকে ওই বাড়িতে জিঞ্জু বসে রয়েছে। তখন এখানে চৈতালি আসলে চৈতালিকে বলে কেন তুমি আমার সাথে এরকম করছো? আচ্ছা যাই হোক, এসব বাদ দাও, চলো আমরা অন্য কোথাও দূরে চলে যাই যেখানে তোমাকে কেউ খুঁজে পাবে না। তখন চৈতালি জিঞ্জুকে বলে বাদ দাও, তোমার নাটক দেখার মতো সময় আমার কাছে নাই, তুমি যে আমাকে এখান থেকে নিয়ে যাবে কেউ তোমাকে বাধা দিতে পারবে না, এই যে রাঘু রয়েছে না, এও তোমাকে বাধা দিতে পারবে না। তাই জিঞ্জু তখন চৈতালিকে নিয়ে যেতে ধরলে তখন চৈতালি ভারাক্রান্ত মুখে রাজুর দিকে তাকিয়ে থাকে। তখন রাঘু জিঞ্জুর নাম ধরে ডাক দিলে জিঞ্জু রাজুকে কিছু টাকা দেওয়ার জন্য রাঘুর কাছে আসে আর বলে এই নাও, এটা তোমার জন্য, আমার উপহার, আমাকে সাহায্য করার জন্য। তখন রাঘু বলে স্যার আপনি ওকে নিয়ে যান না, রেখে যান, আমি জানি আপনি ওকে নিয়ে গিয়ে মেরে ফেলবেন, তাই বলছি ওকে রেখে যান, আমরা দুজনে এখানে সারা জীবন থেকে যাব, আমরা আপনাকে কখনোই বিরক্ত করব না। রাঘুর এই কথাগুলো শুনে জিঞ্জু বলে আরে ভাই, তুমি আমার কথা কেন বুঝতে পারতেছো না, বিশ্বাস কেন করতেছো না? আর ঠিক তখনই চৈতালি পেছন থেকে রড দিয়ে জিঞ্জুর মাথায় সজোরে আঘাত করলে জিঞ্জু মাটিতে লুটিয়ে পড়ে। এরপর আর কি রাঘু আর চৈতালি দুজনের প্রতি হালকা পাতলা ফিলিংস হয়। রাঘু চৈতালিকে বলে শোনো, ওকে মাটি চাপা দিতে হবে, তুমি একটা কাজ করো, ভেতর থেকে কিছু নিয়ে আসো মাটি খোঁড়ার জন্য। চৈতালি তখন বাড়ির ভেতরে যায়, আর রাজুর জিঞ্জুর মানিব্যাগে যে টাকাগুলো ছিল তা বের করার সময় সেখানে একটা কাগজ বেরিয়ে আসে, আর সেই কাগজটা দেখে রাঘু ভয় পেয়ে যায়। কাগজটা ছিল একটা হাসপাতালে ভর্তি হওয়ার ফর্ম, আর রোগীর নাম শিখা। রাঘু কাগজটা দেখে তো চরম ভয় পেয়ে যায়। রাঘু যে জিঞ্জুকে মেরে ফেলেছে সে সত্যি বলেছিল, আর মিথ্যা চৈতালি বলেছে। আর ঠিক তখনই রাঘুর পেছনে এসে দাঁড়ায় আর রাঘু চৈতালির নাম ধরে ডাক দেয়। তখন চৈতালি বলে আমার নাম চৈতালি না, আমার নাম শিখা। বলতে বলতে শিখা হাতের বেলচা দিয়ে রাঘুকে দেয় একটা বাড়ি। এরপর আমরা দেখি কেউ একজন গাছে পানি দিচ্ছে, আর ওই যে কাগজটা রাঘু পেয়েছিল সেটা সুন্দর করে বক্সে রাখে, আর ইউনিফর্মে 6টা মেডেল ছিল, সে আরেকটা মেডেল লাগিয়ে দেয়। তাহলে তার মেডেল হলো 7টা, আর হাতে একটা মেয়েদের ব্যাসলাইট। তখনই আমরা দেখি খোঁড়াতে খোঁড়াতে বের হচ্ছে রাঘু, সে চৈতালি মানে শিখাকে মেরে ফেলেছে। এরপর আমরা দেখি রাঘুর বাড়িটা অন্য কেউ দূর থেকে উল্টাভাবে দেখতেছে। এই 7টা মেডেল কিন্তু রাঘু এমনি এমনি লাগায়নি, সে 7টা খুন করেছে বলেই মেডেলগুলো নিজেই লাগিয়েছে। এবার চলুন জেনে আসি রাঘু সেই 7টা খুন কখন করেছে। সর্বপ্রথম রাঘু তার ফ্যামিলির 4জন সদস্যকে মেরে ফেলে, যেখানে ছিল তার 2টা বাচ্চা, স্ত্রী আর তার চাচাতো ভাই। রাজু প্রথমে যে 4টা মার্ডার করেছিল সেটার জন্য সে 4টা মেডেল লাগিয়েছিল। এরপরে চৈতালি আর জিঞ্জুকে মেরে 6টা হলো, এবং আরেকটা মেডেল হচ্ছে সে যেখানে এসেছিল তার চাচার কাছে, হয়তো ওই চাচাকে রাঘু মেরে ফেলেছে, কারণ চাচা হয়তো তার এইসব কুকর্মের কথা জেনে গিয়েছিল। আর এর মধ্যে দিয়েই মুভিটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো এই জটিল কঠিন মুভিটা জানাবেন কমেন্টে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন। আর হ্যাঁ, এই যে স্ক্রিনে যে চ্যানেলটা দেখছেন ওটা আপনাদেরই চ্যানেল, কোরিয়ান ও অন্যান্য দেশের মুভিগুলোকে এক্সপ্লেন করছি, সেখানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অনেক কিছু পাবেন। তো আজ এ পর্যন্তই, সামাজিক কাজে লেগে পড়ুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। അതൊന്നും എനിക്കറിയില്ല.